আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি। ফৌজদারি কার্যবিধিতে পুলিশের যে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে সে ব্যাপারেই বিভিন্ন রকমের যে আলোচনার বিষয়বস্তু এখনো আছে এবং অনেক ক্ষেত্রে আমরা কনফিউজ থাকি। সেই সমস্ত বিষয়ের একটা পরিষ্কার ধারণা নেওয়ার কারণেই এটা প্রয়োজন বলে আমি মনে করি। এখানে যে জিনিসটা আজকে বলতে চাচ্ছি সেটা হলো অ্যারেস্ট সম্পর্কে। অ্যারেস্ট যেটা আমরা সর্বজনবিদিত কথাটি, পুলিশ অ্যারেস্ট করে এবং সেখানে পাবলিকেরও অ্যারেস্ট করার ক্ষমতা দিয়েছে সিআরপিসি। ম্যাজিস্ট্রেট অ্যারেস্ট করতে পারে, সেখানেও ক্ষমতা দিয়েছে। এবং ইদানিংকালে যেমন আমরা সেনাবাহিনীকে ক্ষমতা আলাদাভাবে দেওয়া হয়েছে, এই সিআরপিসিরই ক্ষমতা সেটা তাদেরকে সাময়িকভাবে আদেশের মাধ্যমে, গভর্নমেন্ট আদেশের মাধ্যমে দেওয়া হয়েছে, সেটা অন্য কথা। আর এখানে আমরা যেটা জিনিসটা আলাপ করতে চাচ্ছি যে সিআরপিসিতে জনসাধারণকে এবং পুলিশকে এবং ম্যাজিস্ট্রেটকে কিভাবে গ্রেপ্তারের পদ্ধতিটা কি। ক্ষমতা একটা জিনিস, গেস্টারের পাওয়ার অফ অ্যারেস্ট একটা অন্য ব্যাপার, সেটা অন্য দিন আলাপ করব। আজকে হলো যে হাউ টু অ্যারেস্ট, যেমন অ্যারেস্ট কিভাবে করব। উই ডোন্ট নো যে আমরা অ্যারেস্ট করব কিভাবে। আমরা যদি জিজ্ঞাসা করি যে আমরা কিভাবে অ্যারেস্ট করব, অ্যারেস্ট করার পদ্ধতিটা কি, সেটা সিআরপিসি বলে দিচ্ছে যে ইয়েস, অ্যারেস্ট সম্পর্কে এই হলো বিধান এবং এটা ম্যান্ডেটরি ভাবে এই নিয়ম পালন করতে হবে। সেটা কি, সিআরপিসির 46 ধারা 46-এ বলেছে। এখানে খুবই ইম্পর্টেন্ট যে এত বিশ্লেষণমূলক এবং এটা কনসেপশনালি এত গভীর, এটার যে ব্যাপকতা, এটা জানার প্রয়োজন আছে। যেমন সিআরপিসিতে এখানে যে প্রাধান্য দেওয়া হয়েছে পুলিশের ব্যাপারেই, বিশেষ করে ক্ষমতার ব্যাপারে এবং কি পুলিশের পদ্ধতি, একটা চ্যাপ্টার ধরে, কয়েকটা চ্যাপ্টার ধরে এগুলি আলোচনা করা হয়েছে। এবং আলোচনা বলবো না, এটাকে ম্যান্ডেটরি ভাবে ক্ষমতা প্রদান করা হয়েছে, পদ্ধতি বলা হয়েছে। তো সেখানে এই বিষয়টি, যেমন আমি যদি প্রশ্ন করি যে পাবলিক অ্যারেস্ট করতে পারে, আমরা জানি কিভাবে অ্যারেস্ট করবে। ম্যাজিস্ট্রেট অ্যারেস্ট করতে পারবে, কিন্তু কিভাবে অ্যারেস্ট করবে, এই সমস্ত কথার উত্তর কোথায় পাবো, সেটা আমরা যদি এমনি খুঁজি, অনেকেই হয়তো উইথ অল রেসপেক্ট খুঁজে পাওয়া মুশকিল। আমি যদি বলি যে ম্যাজিস্ট্রেট কিভাবে অ্যারেস্ট করবে, সে কোথার থেকে শিখলো অ্যারেস্ট করা, পদ্ধতিটা কি, পাবলিক কিভাবে অ্যারেস্ট করবে। তো সেখানে আমরা যদি 46 সিআরপিসি পড়ি, সেখানে বলতেছে 46-এর 3টা উপধারা আছে। ক্লজ 1 সেটা বলতেছে, ইন মেকিং অ্যান অ্যারেস্ট দি পুলিশ অফিসার অর আদার পার্সন মেকিং দি সেম shall actually touch or confine the body of the person to be arrested unless there be a submission to the custody by word or action. এটা হলো প্রথম উপধারা। এখানে যে জিনিসটা আমি আলোচনার গুরুত্ব দিতে চাচ্ছি যে ইন মেকিং অ্যান অ্যারেস্ট দি পুলিশ অফিসারকে মেনশন করে দিল যে পুলিশ অফিসার যদি অ্যারেস্ট করে তাহলে কি করবে, সেটা বললো এই প্রথম উপধারায়। আবার এখানে যদি বলে যে ম্যাজিস্ট্রেট কিভাবে অ্যারেস্ট করবে, তার কথা তো বললো না। এখানে পাবলিক কিভাবে অ্যারেস্ট করবে তার কথা ওখানে বলে দিচ্ছে, অর দিয়ে পুলিশ অফিসার অর আদার পার্সন। মানে ম্যাজিস্ট্রেট হোক, পাবলিক হোক, অন্য যারাই অ্যারেস্ট করার অধিকারী। ইভেন ম্যাজিস্ট্রেসিতে অনেকেরই তো ক্ষমতা আছে, সিআরপিসি আমরা যখন পড়বো, কিন্তু তাদের অ্যারেস্ট করার ব্যাপারে এই ক্ষমতা এইখানেই বলা হলো যে পুলিশ অফিসার আর আদার পার্সন, মানে ম্যাজিস্ট্রেট সহ আর যারা অ্যারেস্ট করবে তাদের এই আদার পার্সনের মধ্যে ফেলে দিল সিআরপিসি। এটা হাস্যকর ব্যাপার মনে হয় আর কি। সেজন্য এখানে অন্তর্নিহিত অনেক কিছু সিআরপিসিতে রয়ে গেছে। এক্সপ্রেসলি পুলিশকে বলছে, আর অন্তর্নিহিত ভাবে এটা আদার পার্সনের ভেতরে ওই সমস্ত ব্যক্তি যারা অ্যারেস্ট করবে কিভাবে, সেই কথাটি বলা হলো। তাহলে প্রথমে শ্যাল, এখানে বলতেছে যাকে অ্যারেস্ট করা হবে, শ্যাল অ্যাকচুয়ালি টাচ অর কনফাইন দি বডি অফ দি পার্সন। অ্যাকচুয়ালি টাচ করতে হবে এবং বডি অথবা বডি কনফাইন করতে হবে। মানে টাচ করে যদি আমি ভদ্রভাবে যদি বলি যে আপনি অ্যারেস্ট, তখন সে যদি কথা বলতেছে যে আনলেস দেয়ার বি এ সাবমিশন টু দি কাস্টডি বাই ওয়ার্ড অর অ্যাকশন। ওয়ার্ড এবং অ্যাকশন দুইটা জিনিস।
ওয়ার্ড হলো অ্যাকচুয়ালি টাচ করার আগে যদি আমি তাকে বলি যে আপনাকে অ্যারেস্ট করা হলো, তখন সে যদি মেনে নেয় তাহলে তো প্রশ্ন নাই, তা না হলে পরে টাচ করতে বলতেছে, টাচ করবে। ওয়ার্ড যদি না শুনে তাহলে অ্যাকশন যদি না মানে, ওয়ার্ড এবং অ্যাকশন যদি না মানে তাহলে টাচ করতে হবে। তাহলে ওয়ার্ডের ক্ষেত্রে যদি সে না মানে তাহলে টাচ করব। আর যদি অ্যাকশন মানে অনেক সময় আছে আমরা ঘিরে ধরি, যেমন বাড়িতে সার্চ মানে বাড়িটা ঘিরে ফেলছি বা একটা লোককে চারদিক দিয়ে ঘিরালাম, ওকে অ্যারেস্ট করব, সে এই যে অ্যাকশনটা নিলাম সে তখন এটা মানে না, কাস্টডিতে মানতেছে না, কাস্টডি আমাদের নেবে না। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ওয়ার্ড এবং অ্যাকশন যদি না মানে তাহলে বডি কনফাইন করতে বলতেছে, মানে টাচ না, একদম বডি জাপটে ধরা যেটাকে বলে, মানে কনফাইন করতে বলতেছে বডিকে। এটা হলো প্রথম কজ। তো এটা ভেরি ইন্টারেস্টিং। তাহলে যে জিনিসটা এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে যেই অ্যারেস্ট করুক তার ব্যাপারেই বলা হলো যে অ্যারেস্ট করার যে পদ্ধতিটা সিআরপিসি এই উত্তরটা দিয়ে দিল যে এখন যদি প্রশ্ন করি আমি কিভাবে অ্যারেস্ট করব, নতুন আসলাম, পুলিশের অফিসার কথা বলি, পুলিশ আসার পরে যদি জিজ্ঞেস করে কিভাবে আমি অ্যারেস্ট করব, এই যে তোমার অ্যারেস্ট করার পদ্ধতি বলে দেওয়া হলো এবং এটাকে শ্যাল কিভাবে দিয়ে বলল। এখানে আরো প্রশ্ন, যদি এই যে ওয়ার্ড এবং অ্যাকশন, এই যে কনফাইন করছি এবং অ্যাকচুয়ালি টাচ করছি প্রথম ক্লজ অনুযায়ী, এখন এসে ঝাঁকাঝাঁকি করতেছে, লাফালাফি করতেছে, আমাকে মানতেছে না, আমাকে ধাক্কা দিচ্ছে, আমার কথা শুনতেছে না, বা আমি যেটা করতে চাচ্ছি হয় না, এখন কি করব? এই অবস্থার ভিতরে সেকেন্ড ক্লজ এসে বলতেছে, ইফ সাচ পারসন ফোর্সিবলি রেজিস্টস দি এন্ডেভার টু অ্যারেস্ট হিম, অরের আগে কমা মানে আলাদা কথা, যদি এন্ডেভারকে অ্যারেস্ট করার জন্য সে রেজিস্ট করে, বাধা দেয়, অর অত অ্যাটেম্প টু ইভেড দি অ্যারেস্ট, অথবা অ্যারেস্ট অ্যাভয়েড করে মানে পলাতে চেষ্টা করে, অ্যারেস্ট মানে সে ইভেড করে, সাস পুলিশ অফিসার আর আদার পারসন, এই যে সাস পুলিশ অফিসার এবং আদার পারসন যারা অ্যারেস্ট করতে গেছেন, যারা সবাইকে বলে দিচ্ছে মে ইউজ অল মিনস নেসেসারি টু ইফেক্ট দি অ্যারেস্ট, যত রকমের শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে অ্যারেস্ট করার জন্য ক্ষমতা দিয়ে দিল ক্লজ 2, ভেরি ইম্পর্টেন্ট। মানে যত রকমের ক্ষমতা আছে, যদি সে অ্যারেস্ট করার না মানে এবং সে যদি পালাতে চায়, এভেড করে অ্যারেস্ট, তখন বলতেছে যে পুলিশ অফিসার অথবা আদার পারসন যারাই হোক, যাদের নাকি অ্যারেস্ট করার ক্ষমতা সেটা হলো পরের কথা, কিন্তু অ্যারেস্ট করতে গিয়ে কিন্তু এই ক্ষমতাটা দিয়ে দিল যে সমস্ত ক্ষমতা দিয়ে দিল যে তুমি তোমার যত রকমের ক্ষমতা, অল মিনস নেসেসারি ইফেক্ট দি অ্যারেস্ট ইফেক্ট করতে সমস্ত রকমের ক্ষমতা প্রয়োগ করতে পারবা। এখন প্রশ্ন হলো যে তাহলে এই তো বিরাট ক্ষমতা, মানে এখন মেরে ফেলানো হইতে পারে, অনেক কিছু হইতে পারে, সেজন্য রেস্ট্রিকশনটা দিয়ে দিল যে হ্যাঁ ওখানে অল মিনসের কথা খুবই ব্যাপক। এবং এখানে বলছে ক্লজ 3-তে এসে নাথিং ইন দিস সেকশন গিভস এ রাইট টু কজ দি ডেথ অফ এ পারসন হু নট অ্যাকিউজড অফ অ্যান অফেন্স পানিশেবল উইথ ডেথ অর ট্রান্সপোর্টেশন ফর লাইফ, যে নাকি মৃত্যু এবং যাবজ্জীবন কারাদণ্ডের আসামি না, তাকে তুমি মেরে ফেলতে পারবা না। তার মানে ওটাকে রিভার্স যদি করি এই সেন্টেন্সটাকে, ক্লজ 3, তার মানে যাবজ্জীবন আসামি এবং ডেথ সেন্টেন্সের অপরাধ যেটা, এরকম অপরাধের অপরাধীকে মৃত্যু ঘটানো যায়, এরকম পজিটিভ ওয়েতে না লিখে সেন্টেন্সটা এভাবে বলে যে তার মানে ওখানে এত ক্ষমতা দিয়ে দিচ্ছে যে তুমি অল মিনস সমস্ত ক্ষমতা অ্যাপ্লাই করো অ্যারেস্ট করার জন্য। সেখানে যদি বলতেছে না, যদি সে ডেথ এবং ট্রান্সপোর্টেশন ফর লাইফের আসামি না হয় তাহলে তুমি তাকে মেরে ফেলতে পারবা না। এবার এটা রেস্ট্রিকশন দিয়ে দিছে একেবারে। তার মানে কি যে এটার অনেক রকমের ব্যাখ্যা আছে এবং অনেক রকম, যেমন এট দি এন্ড মানে এমন অবস্থা যে ওই রকম আসামি সে আর আমি আর ধরতে পারতেছি না, চলে যাচ্ছে, শেষ পর্যন্ত তাকে বলতেছে যে তুমি এক্সট্রিম ডেথ এবং ওই ট্রান্সপোর্টেশন লাইফের আসামি যদি হয় তাহলে তুমি কি এক্সট্রিমে যায় ডেথ পর্যন্ত ঘটানোর ক্ষমতা দিয়ে দিচ্ছে। এবং এখানে একটা জিনিস হলো যে এই ক্ষমতাটা কার, এখানে দেখেন যদি বিশ্লেষণ করা হয় এই ক্ষমতাটা শুধু পুলিশ অফিসার না, পুলিশ অফিসার আর আদার পারসন যারা নাকি এন্টাইটেল টু অ্যারেস্ট, তারা যে পদ্ধতি অ্যারেঞ্জ করবে সেই পদ্ধতিটা এটা। অতএব এই জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং এই জিনিসটাকে আমরা শ্যাল দিয়ে, ম্যান্ডেটরি শ্যাল দিয়ে ইয়ে করছে যে এটাকে অ্যারেস্ট করতে হলে এটা করতে হবে। যার ক্ষমতা আছে, অ্যারেস্টের পাওয়ার যাকে দেওয়া হয়েছে, যেমন আমরা এরপরে আলোচনা করব হয়তো, আর আমরা যে পাবলিকেরও কি কি অবস্থায় অ্যারেস্ট করতে পারে
তখন সে এই সমস্ত পদ্ধতিগুলো, এই অ্যারেস্ট করার পদ্ধতি, এটাই আর কি আলোচনা। আজকের আমি এইটুকুই আলোচনা করবো, এর পরবর্তীতে আরো আলোচনা করব আমরা। থ্যাংক ইউ।